আসসালামু আলাইকুম, সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম। আমরা আজকে 45তম বিসিএস এর গণিতের যে প্রিলি প্রশ্ন রয়েছে সেটা সমাধান করব। তো এখানে 1 নম্বর অঙ্কটি ছিল x স্কয়ার y প্লাস xy স্কয়ার এবং x স্কয়ার প্লাস xy এর লসাগু এবং গসাগু কত। এই লসাগু এবং গসাগুকে গুণ করলে যেটা হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে প্রথম রাশি যেটা রয়েছে আমরা সেটা তুলব। প্রথম রাশি হচ্ছে এখানে x স্কয়ার y প্লাস কত, এই x হচ্ছে y স্কয়ার। তো এখানে x এবং x স্কয়ারের মধ্যে x কমন নেওয়া যায়, y এবং y স্কয়ারের মধ্যে y কমন নেওয়া যায়। এটাতে যখন আমরা প্রথম রাশিকে ভাগ করব, x দিয়ে x স্কয়ারে ভাগ দিলে x হবে y কেটে যাবে, তারপরে প্লাস x কেটে যাবে, y দিয়ে y স্কয়ারে ভাগ দিলে y হবে। এটা ছিল প্রথম রাশি। আবার হচ্ছে দ্বিতীয় রাশি যদি আমরা তুলি তাহলে এখানে হচ্ছে x স্কয়ার প্লাস কত xy, তাহলে x কমন দিলে কিন্তু আমরা পাবো x দিয়ে ভাগ দিলে x হবে, x দিয়ে x ভাগ দিলে কিন্তু y হবে। তাহলে প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা। সুতরাং আমরা বলতে পারি যে লসাগু কত হবে। আমরা জানি লসাগু হচ্ছে কমন এবং আনকমন সবকিছু নিতে হবে। তো এখানে কিন্তু x রয়েছে, এখানেও কিন্তু প্রথম রাশিতে x, দ্বিতীয় রাশিতে x, এজন্য x আমাদের কমন নিতে হবে। আবার এখানে y রয়েছে, এখানে y নেই, তারপরেও আমাদের এটা নিতে হবে, কারণ কমন আনকমন দুইটা নিতে হয়। এখানে x প্লাস y, এখানে x প্লাস y, তাহলে আমাদের কি হবে কমন হিসেবে x প্লাস y। এটা ছিল আমাদের হচ্ছে লসাগু। এখন হচ্ছে আমাদের গসাগু, শুধুমাত্র কমন যেটা সেটা নিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে প্রথম রাশিতে x, দ্বিতীয় রাশিতে x, এই জন্য আমাদের এটা কমন হবে, কিন্তু y এখানে রয়েছে, এখানে নাই, এই জন্য y আমাদের নেওয়া যাবে না। আর x প্লাস y, আর দ্বিতীয় রাশিতে x প্লাস y রয়েছে, এটা আমাদের কিন্তু গসাগু হয়ে যাবে। এখন প্রশ্ন কিন্তু চেয়েছে যে এই লসাগু এবং গসাগু এই দুইটা গুণ করলে কত হবে, সেটা আমাদের প্রশ্ন চেয়েছে। এখানে গুণফলটা কত সেটা কিন্তু প্রশ্ন চেয়েছে। তো এখানে আমাদের সুতরাং নির্ণীয় গুণফল আমরা যদি লিখতে চাই, নির্ণীয় গুণফল, তাহলে এখানে xy ইন্টু এক্স প্লাস ওয়াই, তারপরে গুণন x ইন্টু, আমরা ডট চিহ্ন দিয়ে গুণ বোঝানো হয়, xy থাকলো। তাহলে x এবং x গুণ দিলে কিন্তু x স্কয়ার, তারপর হচ্ছে y থাকলো, এখানে হচ্ছে x প্লাস y, এখানে x প্লাস y, এরপর পাওয়ার 1, এরপর পাওয়ার 1, ভিত্তি 1 হলে গুণের সময় পাওয়ার গুলো কি করতে হয়, যোগ করতে হয়। এটা ছিল আমাদের হচ্ছে গুণফল। তো 2 নম্বর অঙ্কটি ছিল হচ্ছে x:y সমান 2:3 এবং y:z সমান 5:7 হলে x:y:z সমান কত হবে সরল করা। অর্থাৎ দুইটা অনুপাত যদি এইভাবে দেওয়া থাকে তাহলে দুইটাকে একত্রে করলে x y z অনুপাত কত হবে এটা আমাদের বের করতে হবে। তো এখানে যেটা ছিল y সমান কত 2:3 ছিল, আর হচ্ছে y:z সমান কত 5:7 ছিল। তো এখানে আমাদের নিয়মটা হচ্ছে, এখানে যেটা রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে প্রথম যে অনুপাত রয়েছে, প্রথম অনুপাতের দ্বিতীয় পদটা যা আছে, দ্বিতীয় অনুপাতের প্রথম রাশিটা কিন্তু একই রয়েছে। অর্থাৎ এই দিকে আমাদের কি সমান রয়েছে, যেহেতু দুইটা অনুপাতের ভিতর উত্তর প্রথম অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের হচ্ছে প্রথম রাশি, এটা যেহেতু পরস্পর সমান, কিন্তু আমাদের এক্স এবং জেড এটা আমাদের সমান নাই, এই জন্য এটা যেহেতু আলাদা, কিন্তু এটা হচ্ছে বাম পাশে একই থাকার কারণে আমাদের এই প্রথম অনুপাতের যে 3 রয়েছে, দ্বিতীয় অনুপাতের যে প্রথম রাশি হচ্ছে 5 রয়েছে, এটাকেও আমাদের কি করতে হবে, এখানে মিল করতে হবে। তো মিল করার জন্য আমাদের একটা টেকনিক ব্যবহার করতে হবে। এখানে যেহেতু বাম পাশে মিল আছে, অক্ষরের মিল আছে, তা রাশির মিল আছে, এখানে আমাদের সেই রাশির যে মানটা, যে সংখ্যাটা, সেটা আমাদের মিল করতে হবে। এই জন্য আমাদের কি করব, এখানে এই দ্বিতীয় রাশির, এখানে দ্বিতীয় অনুপাতের যে 5 রয়েছে, y এর মানটা 5 রয়েছে, সেই মান দ্বারা উপরের অনুপাতের উভয়কে গুণ করব। আবার উপরের যে অনুপাতের যেহেতু y রয়েছে, y এর মান 3 রয়েছে, সেই 3 দ্বারা কি করব, আমরা নিচের পুরো অনুপাতকে কি করব, গুণ করব। তাহলে 5 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে 5 দ্বারা 2 এর সাথে যদি আমরা গুণ করি, এরকম হবে 3 এর সাথে কত হবে, 5 গুণ হবে। আবার হচ্ছে উপরের 3 দ্বারা যদি আমরা নিচের 5 ছিল, 5 গুণন 3 হবে, তারপরে ইস্টু কত, উপরের 3 দ্বারা 21, উপরের 3 দ্বারা 7 এর সাথে গুণ করব। তাহলে এখানে আমাদের কত হবে, যে 3 5 দুগুণে কত 10,
আর এখানে 3 5 কত, এখানে 15 হবে, আবার 3 5 কত 15 হবে, আবার 3 7 কত 21 হবে। এখানে দেখা যাচ্ছে এখন যে এই জায়গায় কিন্তু পূর্বে অক্ষর যেহেতু মিল আছে, তাহলে সেই অক্ষরের যে মানগুলা সেই মানগুলো কিন্তু মিল হয়ে গেছে। সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে এক্স ওয়াই জেড সমান এক্স এর মান হচ্ছে 10 ছিল, আর হচ্ছে ওয়াই এর মান 15 মিলে কিন্তু আমরা 15 নিতে পারি, আর জেড এর মানটা কত ছিল 21 ছিল। কিন্তু এখানে কিন্তু আরো একটা কাজ করা যায়, যদি এই প্রত্যেকটা সংখ্যা অনুপাতের প্রত্যেকটা সংখ্যা যদি ক্ষুদ্রতম কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে কিন্তু ভাগ করতে হবে। কিন্তু এখানে দেখা যায় 3 দ্বারা যদি একে ভাগ করি, একেও ভাগ করা যায়, কিন্তু 10 3 দ্বারা ভাগ করা যায় না, বা 2 দ্বারা অন্য কোনো সংখ্যাকে, অর্থাৎ এই 3টে সংখ্যাকে আর কোনো কিছু সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এইটাই হচ্ছে সেই আমাদের x/y/z এর হচ্ছে অ্যান্সার। তো এখানে 3 নম্বর অঙ্ক ছিল জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো। তো এখানে অঙ্কটি হচ্ছে আমরা শর্টকাট ভাবে, এখানে যেহেতু কমানোর কথা বলা হয়েছে, আবার এখানে হচ্ছে বাড়ানোর কথা বলা হয়েছে। যদি কোনো অঙ্কের ভিতর পার্সেন্টেজ হিসেবে বাড়ানো এবং কমানো থাকে, তাহলে আমরা কতটুকু ক্ষতি হবে সেটা কিন্তু আমরা বের করতে পারি। সুতরাং ক্ষতি সমান হবে, যেটা কমানো মানে হচ্ছে -10%, 10, আর এখানে হচ্ছে বাড়ানোর জন্য হচ্ছে সামনে যোগ দিয়ে লিখতে হবে, তারপর হচ্ছে প্লাস দিয়ে এখানে কমানো ছিল কত, কমানো ছিল হচ্ছে 10, আর বাড়ানো ছিল কিন্তু 10, ডিভাইডেড নিচে কি করতে হবে 100 দিতে হবে। অর্থাৎ বাড়ানো কমানো মানে কমানো বাড়ানো, আবার এখানে যোগ অবস্থা, আর এখানে কমানো বাড়ানো গুণন অবস্থা। এই কমানো বাড়ানো গুণন অবস্থাকে কি করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে, আর এখানে এইটার মান যা আসবে এটা কিন্তু পার্সেন্টেজ হিসাবে থাকবে আর কি। তাহলে আমরা জানি যে প্লাস মাইনাসে এটা কাটাকাটি হয়, আর এখানে কিন্তু প্লাস মাইনাস প্লাসে কিন্তু মাইনাস, আর এখানে 10 10 100, অর্থাৎ 10 দিয়ে যদি 10 কাটি আর 10 দিয়ে উপরে 10 কাটে, তাহলে কিন্তু আমাদের মাইনাস কত 1% এখানে থাকবে। -1% এখানে মাইনাস থাকার কারণে অর্থাৎ ক্ষতি, এই জন্য আমরা কিন্তু এটা বলতে পারি এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ শুধু ক্ষতি, যেহেতু ক্ষতি দিয়ে মাইনাস বোঝানো হয়, এই জন্য এই মাইনাসটা দিলেও চলবে আর না দিলেও চলবে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে 1% ক্ষতি হবে। এটা ছিল হচ্ছে 3 নাম্বার। তো এখানে 4 নাম্বারটি ছিল x + 5 হোল স্কয়ার সমান x² + bx + c হয়, তবে b ও c এর মান কত হলে তা একটি অবেদ হবে। তো এখানে অবেদ অর্থাৎ বীজগাণিতিক যে রাশি সূত্র ছিল সেটা আর কি, এই পাশে বীজগাণিতিক রাশিমালা আমাদের বসাতে হবে, তাহলে কত হবে। তো আমরা যদি এখান থেকে যদি অঙ্কটা আমরা শুরু করি, এখান থেকে যদি অঙ্কটা শুরু করি, তাহলে কিন্তু আমরা বাদে লিখতে পারি কি, যে এখানে এই a + b হোল স্কয়ারের সূত্র a² + 2a b প্লাস কত b এর উপর স্কয়ার, আর এই পাশে যা ছিল কিন্তু তাই লিখতে হবে। তারপরে হচ্ছে x², তারপরে হচ্ছে 5 দুগুণে কত, 5 দুগুণে হচ্ছে 10x, আর 5 5 কত 25, আর এখানে থাকবে হচ্ছে x², আর এখানে হচ্ছে কত bx + c। তো এখন এই সমীকরণটিকে আমরা যদি এই 1 নম্বর সমীকরণটিকে যদি আমরা সমতাকৃত করি, সমতাকৃত করে পাই, তাহলে সমতাকৃত করে পাইলে আমাদের এখানে দেখা যাবে যে এখানে x² এর যেটা ছিল এখানে x² রয়েছে, এখানে এই এক পর রয়েছে, এখানে এক পর রয়েছে, তাহলে এখানে এই b আর এখানে হচ্ছে কত 10, তার মানে b সমান কত 10 হবে। আর এখানে c রয়েছে, এখানে ধ্রুব সংখ্যা c রয়েছে, তাহলে c সমান কত হবে, এখানে হচ্ছে 25 হবে। এটাই হচ্ছে অ্যান্সার। তো তারপরে 5 নাম্বার যেটা রয়েছে, এখানে 5 নম্বরটি ছিল কোন অঙ্কটি সরলরেখার সমীকরণ হবে, কোনটি সরলরেখার সমীকরণ হবে। তো এখানে রয়েছে ক নম্বরে x/y = y/2, আর খ নম্বর রয়েছে x² + y = 1, গ নম্বর রয়েছে x/y = 1/2, এবং ঘ নম্বর রয়েছে x = 1/y। তো এখানে আমাদের অপশনটি ছিল, আমরা জানি সরলরেখার যে সূত্রটা ছিল যে সরলরেখার সমীকরণ হবে কত mx প্লাস হচ্ছে c, আর মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে হচ্ছে mx। এখানে c এর মান যদি 0 হয়, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হবে। এটা যদি একটা x অক্ষ এবং y অক্ষ 0 যদি হয় আর মূল বিন্দুতে যদি যায়, তাহলে কিন্তু এটা হবে y = mx হবে। আবার এখানে যদি y অক্ষে যদি ছেদ করে, যদি y অক্ষে যে c হচ্ছে y অক্ষে কতটুকু পরিমাণ ছেদ করে তার পরিমাণ আছে, যদি y অক্ষে ছেদ করে তাহলে কিন্তু আমাদের এরকম হবে mx + y =
এম এক্স প্লাস কত সি হবে। তো আমাদের অঙ্কটি ছিল হচ্ছে কোনটি সরলরেখার সমীকরণ হবে। এটাও একটা সরলরেখার সমীকরণ, এটাও কিন্তু সরলরেখার সমীকরণ হবে, আমরা সেটাই আমরা বের করবো। তো এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করি, এখানে গুণ করলে দেখা যাবে যে ওয়াই ওয়াই কত হবে, ক নাম্বারের যদি টেস্ট করি ওয়াই 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 স্কোয়ার আর কত 2x হবে। কিন্তু আমরা কিন্তু এখানে জানি যে সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে ওয়াই সমান কত এম এক্স প্লাস সি, অথবা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এম এক্স, সরাসরি কি এম এক্স, কিন্তু এটা কিন্তু এর মধ্যে পড়ে না, তাই জন্য এটা আমাদের হবে না। আবার খ নাম্বার যদি আমরা টেস্ট করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান কত 1, বা ওয়াই সমান কত হবে 1 মাইনাস কত এক্স স্কোয়ার, বা ওয়াই সমান কত হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত 1। কিন্তু এটাও কিন্তু আমাদের দেখা যাচ্ছে এর মত এই দুইটার কোনোটার মতোই হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে খ নাম্বারও কিন্তু এটা হবে না। তারপরে হচ্ছে গ নাম্বার যদি আমরা আড়াআড়ি একটু গুণ করি, গ নাম্বারের জন্য যদি আমরা বের করি তাহলে কিন্তু আড়াআড়ি গুণ করলে কত হবে, ওয়াই এফ কে কত ওয়াই হবে, আর 2 আর এক্স গুণ দিলে 2x হবে, ওয়াই সমান 2x, যা কিন্তু এইটাকে কিন্তু আমাদের ফলো করে, অর্থাৎ এই ওয়াই সমান 2x আর হচ্ছে ওয়াই সমান mx, এটা অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু অ্যান্সার হবে, অর্থাৎ গ নাম্বার অ্যান্সার হবে। আবার এটা যদি আমরা আড়াআড়ি গুণ করি ঘ নাম্বারের জন্য, তাহলে কিন্তু আমরা পাবো আড়াআড়ি গুণ করলে এর নিচে কিছু মানে 1 রয়েছে, আর অনেকে 1 আর এক্স ওয়াই, তাহলে আমরা পাবো হচ্ছে এই এক্স ওয়াই সমান কত 1, বা ওয়াই সমান কিন্তু আমরা পাবো হচ্ছে কত 1 বাই এক্স হবে। কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু উপরে মানে এম এক্স আকারে থাকবে, কিন্তু এক্সটার নিচে ভগ্নাংশ আকারে রয়েছে, এজন্য কিন্তু এটা আমাদের হবে না, এজন্য আমাদের অ্যান্সার কি গ নাম্বার হবে। তো তারপরে 6 নাম্বার যেটা ছিল, তো এখানে 6 নাম্বার অঙ্কটি ছিল হচ্ছে পি প্লাস কিউ সমান 5 এবং পি মাইনাস কিউ সমান 3 হলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান কত হবে। তো এখানে আমরা কিন্তু একটা সূত্র জানি যে এ 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের যে সূত্রটা ছিল যে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস কত হবে এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে দেখা যাচ্ছে যে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান যদি থাকে তাহলে কিন্তু যোগফলের এ প্লাস বি যোগফলের বর্গ প্লাস বিয়োগফলের বর্গ সমান হবে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা এই কাজটা করতে পারি, যেহেতু এখানে রয়েছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর মান কত, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে 2 পি স্কয়ার কিউ স্কয়ার সমান, কিন্তু আমরা বলতে পারি যেহেতু এখানে পি স্কয়ার কিউ স্কয়ার আছে, এ স্কয়ার বি স্কয়ারের মতো আমরা যদি সাজাতে চাই তাহলে পি প্লাস কত হবে কিউ হোল স্কয়ার প্লাস কত হবে পি মাইনাস কিউ কিন্তু হোল স্কয়ার হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় পি প্লাস কিউ এর মান কিন্তু 5 রয়েছে, এজন্য 5 আর উপরে স্কয়ার এই স্কয়ার, তারপরে প্লাস আবার পি মাইনাস কিউ এর মান 3, আর এখানে কত স্কয়ার রয়েছে 5 5 কত হবে 25 হবে, আর 3 3 কত 9 হবে, 9 আর 5 কত হবে 14 হবে, 14 আর 1 কত হবে 3 হবে। তাহলে কিন্তু আমরা এটা পাইলাম, এটা যা ছিল তাই, এটার কোনো কাজ করি নেই, তাহলে পি প্লাস কিউ যা ছিল তাই। আবার পরের লাইনে এসেও কিন্তু পাবো হচ্ছে পি স্কয়ার প্লাস কত কিউ স্কয়ার পাবো, বা আবার পরের লাইনেও আমরা কিন্তু পাবো হচ্ছে কত পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার পাবো। কিন্তু আমাদের এখানে কিন্তু প্রসেস এসেছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মান কত, এখানে যেহেতু 2 গুণ আছে তাহলে ওইদিকে যে কি হবে আমাদের ওটা ওইদিকে যে হচ্ছে ভাগ হবে, তাহলে 34 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু 17 হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। তারপরে 7 নাম্বার, তো 7 নম্বর অঙ্কটি ছিল হচ্ছে কত, যদি log of a by b plus log b by a সমান log of a plus b হয় তবে কোনটি সঠিক হবে। অর্থাৎ ক নাম্বার রয়েছে a plus b সমান 1 হবে, খ নাম্বার a minus b সমান 1 হবে, গ নাম্বার a সমান b হবে, না ঘ সমান a স্কয়ার মানে b স্কয়ার সমান কত 1 হবে। তো এখানে আমাদের যে রাশিটা রয়েছে সেটাই কিন্তু আমাদের নিতে হবে। তো এখানে রাশিটা ছিল হচ্ছে কত a by b প্লাস হচ্ছে কত b by কত a সমান কত log a প্লাস b। তো আমরা জানি যদি যোগ থাকে এবং সামনে যদি লগ থাকে তাহলে কিন্তু আমাদের কি করতে হয়, লগ কমন নিতে হয়। লগ যদি কমন নেই তাহলে লগের সাথে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কিন্তু যোগের কাছে কি হয়ে যাবে, গুণন হবে। তাহলে a বাই বি এবং b বাই a তাহলে কি হবে, গুণন হবে, আর ওই পাশে যা ছিল কি হবে তাই হবে। তো এখানে এই a কাটা b কাটা, তাহলে কিন্তু আমরা পাবো কত log 1 পাবো, আর এই পাশে কিন্তু আমরা পাবো হচ্ছে log অফ a প্লাস b পাবো। উভয় পাশ থেকে লগ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে 1 থাকবে, আর এখানে কি থাকবে a প্লাস b থাকবে, তাহলে কিন্তু 1 সমান a প্লাস b। তো এখানে আমাদের কোথায় আছে 1 সমান a প্লাস b, অর্থাৎ a প্লাস b সমান 1, আর এটা কিন্তু একই কথা, তাহলে আমাদের ক নাম্বার সঠিক হবে, এটা হচ্ছে আনসার। তারপরে 8 নাম্বার যেটা ছিল,
তো এখানে 8 নম্বর যেটা ছিল 2 এর উপর x প্লাস 7 সমান 4 এর উপর x প্লাস 2 হলে x এর মান কত হবে এটা আমাদের বের করতে হবে। তো এখানে যেটা রয়েছে সেটাই আমরা কাজ করব। এখানে x 2 এর উপর রয়েছে x প্লাস 7 এবং এই 4 যেহেতু যৌগিক সংখ্যা এটাকে ভিত্তি 2 এর মতো বানাতে হবে, তাহলে 2 স্কয়ার আমরা পেতে পারি। 2 স্কয়ার মানে 4 হয়, আর কত x প্লাস 2 হবে। তারপরে হচ্ছে 2 এর উপর x প্লাস 7 যা ছিল তাই, আর এখানে পাওয়ার উপর বার থাকলে পাওয়ার উপরে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 2 দিয়ে যদি আমরা x প্লাস 2 এর সাথে গুণ দেই তাহলে কিন্তু 2x হবে, আর 2 দুগুণে কত 4 হবে। তাহলে এখানে উভয় পাশে আমরা একটা সূত্র জানি যে উভয় পাশে সমান চিহ্নের উভয় পাশে যদি ভিত্তি সমান হয় তাহলে পাওয়ার গুলো সমান। যেহেতু 2 2 সমান ভিত্তি তাহলে x প্লাস 7 সমান হবে 2x প্লাস 4। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে x প্লাস 7 সমান কত হবে, 2x প্লাস কত 4 হবে। এখন হচ্ছে x গুলো এক পাশে করতে হবে আর হচ্ছে সংখ্যাগুলো এক পাশে করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে 2x প্লাস 4 এটা একটু বড়, এটা বাম পাশে লিখবো, আর x প্লাস 7 কিন্তু আমাদের ছোট, সেজন্য ওটা আমরা ওইদিকে লিখবো। তার 2x আছে আর এখানে x যোগ আছে, এদিকে আসলে বিয়োগ হবে, আর এখানে 7 থাকলো, আর এখানে 4 সামনে কি আছে যোগ আছে, ওদিক যে কি হবে বিয়োগ হবে। তাহলে 2x থেকে 1x বাদ দিলে কিন্তু 1x থাকে, 1 সব লিখতে হয় না। 4 থেকে হচ্ছে 7 থেকে হচ্ছে 4 বাদ দিলে কত হবে, 3 থাকবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। তারপরে যেটা রয়েছে এখানে 9 নম্বর যেটা ছিল 1/√3 কমা হচ্ছে -1 কমা হচ্ছে √3 ডট 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 হলে এর পঞ্চমতম পদ কত হবে এটা আমাদের বের করতে হবে। তো এটা একটা আমাদের কি ধারা রয়েছে সেটা আমাদের আগে মানে নির্ণয় করতে হবে। আমরা জানি ধারা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণিত ধারা। সমান্তর ধারা হচ্ছে কি যে কোনো পদ থেকে তার পূর্বের পদ যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল যদি একই হয় তবে তাকে সমান্তর ধারা বলা হয়। আর গুণিত ধারা ছিল যে কোনো পদকে তার পূর্বের পদ দ্বারা ভাগ করলে তাকে গুণিত ধারা বলা হয়। এখানে কিন্তু বিয়োগ করলে আমাদের মিলবে না, -1 থেকে 1/√3 বাদ দিলে যা হবে, √3 থেকে -1 বাদ দিলে কিন্তু তা হবে না, এই জন্য এটা সমান্তর ধারা হবে না। তবে এটা কি আমাদের তখন গুণিত ধারা হবে কিনা এটা চেক করতে হবে। যেহেতু এখানে গুণিত ধারার অনুপাতটা বের করতে হবে, অর্থাৎ আর সমান এখানে আর সমান -1 রয়েছে আর কত 1/√3 রয়েছে। এটা এই পদকে এই পদ দ্বারা হচ্ছে ভাগ করছে, অর্থাৎ যে কোনো পদকে তার পূর্বের পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে হচ্ছে -1 আগে লিখলাম, তারপরে ভাগের জন্য গুণন, নিচের ভগ্নাংশটা কি করতে হবে, উল্টা লিখতে হবে। তাহলে এক এক কেটে যে কত হবে -√3 হবে। এখানে হচ্ছে মাইনাস। আবার আমরা যদি বলি এখানে আরেকটা যদি চেক করি তাহলে √3 কে আমরা -1 দ্বারা ভাগ করব। তাহলে √3 কে যদি আমরা -1 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ওই -√3 হয়। তাহলে এখানে যেহেতু ভাগ করলে অনুপাতগুলো পরস্পর সমান হচ্ছে তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি গুণিত ধারা। আর গুণিত ধারার পঞ্চম পদ আমাদের নির্ণয় করতে বলছে। তো এখানে কিন্তু আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে, প্রথম পদ কত 1/√3, এটা কিন্তু আমরা বলতে পারি। আর রেশিও বা অনুপাতটা আমরা পাবো কত মাইনাস, অর্থাৎ এই যে কোনো একটাকে ভাগ করলে কিন্তু আমাদের আসবে। তবে এটা ভাগফল করে কত, এই ভাগফলটা কত আছে -√3 আসছে। এখন আমাদের যেহেতু বলছে পঞ্চম পদ কত হবে, আমরা জানি যে কোনো ধারার পঞ্চম পদ বা এনতম পদ আমরা যদি বলি, গুণিত ধারার এনতম পদের যে সূত্রটা ছিল, গুণিত ধারার এনতম পদের সূত্রটা ছিল, অর্থাৎ এনতম পদ সমান গুণিত ধারার ক্ষেত্রে আর কি, তাহলে AR টু দি পাওয়ার n-1 ছিল এনতম পদের জন্য n-1। সুতরাং আমাদের এখানে যেহেতু n এর মান কত 5 বলছে, অর্থাৎ পঞ্চমতম পদের মান বের করতে বলছে, 5তম মানের কথা বলছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি এই 5 - কত 1 হবে। তাহলে 5 - 1 আমরা কিন্তু লিখতে পারি a টু দি পাওয়ার a গুণন r টু দি পাওয়ার 4। এখন a গুণন r টু দি পাওয়ার 4 এর মান কিন্তু আমাদের দেওয়া আছে কত 1/√3, আর হচ্ছে r এর মানটা কিন্তু ছিল √3 ডিভাইডেড কত √3 ডিভাইডেড 4। তো এখানে 1/√3 থাকলো, আর ভিত্তি ঋণাত্মক পাওয়ার যদি জোর হয় তাহলে কিন্তু ধনাত্মক চিহ্ন হয়, তাহলে মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। আর ওখানে √3 এর উপর কত হবে 4 পাওয়ার আছে, আমরা কিন্তু 2 পাওয়ার করে কিন্তু আমরা ভেঙে দিতে পারি, কারণ স্কয়ার রুট কাটা, স্কয়ার রুট কি হবে কাটা হবে। তারপরে এখানে থাকলো কিন্তু হচ্ছে কত 3 থাকলো, আর এখানে হচ্ছে 3 গুণন 3। আমরা এটাকে আসলে আর ভাবে একটু লিখতে পারি যে এখানে ওইভাবে না দিয়ে একটু আরো সহজ করে কিন্তু আমরা সমাধান করতে পারি। তাহলে 1/√3 আর ভিত্তি ঋণাত্মক পাওয়ার ধরলে তো আমরা ধনাত্মক চিহ্ন, তাহলে ঋণাত্মক চিহ্নটা থাকলো না, শুধু √3 থাকলো। তাহলে আমরা কিন্তু এটা এই চারটা যে রয়েছে এখানে কিন্তু আমরা √3 গুণন কিন্তু √3 এর উপর কত কিউব এটা লিখতে পারি। তাহলে এখানে √3 সাথে √3 কেটে যায়, আর √3 এর উপর কিউব যেটা থাকলো, অর্থাৎ 1 পাওয়ার আর 3 পাওয়ার কিন্তু 4 পাওয়ার, তাহলে একটা কেটে গেল আর থাকলো 3টা পাওয়ার। আর 3টা পাওয়ার মানে হচ্ছে আমরা এখন এটা কিন্তু লিখতে পারি যে 1 পাওয়ার আর 2 পাওয়ার যোগ করলে কত 3 পাওয়ার হবে, স্কয়ার রুট কেটে যে কত 3 হবে, আর এখানে কিন্তু √3 থাকলো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে পরের যে অঙ্কটা ছিল। এখানে 10 নম্বর অঙ্কটি ছিল 1 + tan² θ = 4 হলে
আর যেখানে হচ্ছে থিটার মানটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট যদি হয় তবে থিটার মানটা কত হবে আমাদের এটা বের করতে হবে। তো এখানে কিন্তু একটা ত্রিকোণমিতিক সূত্র আমরা কিন্তু বের করতে পারি, এটা যা আছে সেখান থেকে আমরা বের করবো। তাহলে 1 + tan স্কয়ার সূত্র কিন্তু আমরা জানি sec স্কয়ার থিটা সমান কত 4 হবে। তো এখানে স্কয়ার আছে, স্কয়ারটা কিন্তু অধিক যে সেরে কত হবে, স্কয়ার অধিক যে সেরে রুট হবে, তাহলে √4 হবে। আর এখানে এটার মান হচ্ছে কত হবে, 4 এর বর্গমূল হচ্ছে 2 হবে। এখন আমাদের কি করতে হবে, এই পাশে আমরা জানি যে এটাকে কিন্তু আমরা অন্যভাবে করতে পারি, যেহেতু সেকের সরাসরি কিন্তু 60 ডিগ্রির মান কিন্তু √3 হয়, তো √2 হয়, মানে সেক 60 ডিগ্রি সমান কিন্তু 2 হয়। তো আমরা ওইভাবে যদি যে কসটা দিয়েও যদি আমরা বের করি তাও কিন্তু ওটাই হবে। তাহলে সেক সমান কিন্তু আমরা জানি হচ্ছে কজ থিটা সমান কত হবে, 2 হবে। আবার এখানে এই পাশে যদি উল্টে দেই তাহলে cos থিটা উপরে গেলে 1 নিচে, 1 নিচে লিখতে হয় না, আর এখানে নিচে কিছু মানে 1 রয়েছে, 1 যাবে উপরে আর 2 যাবে নিচে। তাহলে cos 60 ডিগ্রি কিন্তু আমরা জানি যে cos 60 ডিগ্রি হচ্ছে হাফ হয়, তাহলে cos 60 ডিগ্রি সমান কত, হাফ হবে। তাহলে cos cos কাটা যাবে, থিটা সমান কত হবে, 60 হবে। এটা হচ্ছে आंसर হবে। কিন্তু আমরা কিন্তু এখানেই কিন্তু অঙ্কটা করতে পারতাম, যে সরাসরি কিন্তু আমরা লিখতে পারতাম যে sec থিটা সমান এখানে 2 আছে, তাহলে এই পাশে 2 কে তুলে দিয়ে আমাদের sec কত ডিগ্রি বসাতে হবে, sec 60 ডিগ্রি কিন্তু আমাদের এইটা হয়। তো sec sec কাটা যাবে, থিটা সমান কত হবে, 2 হবে। হয় এইভাবে, না হলে cos দিয়ে মনে থাকলে cos দিয়ে, আর sec cos মনে না sec মনে না থাকলে cos দিয়ে, আর cos না করলে sec দিয়ে সরাসরি কিন্তু করা যাবে। এটা ছিল आंसर। তো এখানে বলা হচ্ছে একটি বৃত্তচাপের 1 নম্বর অঙ্ক, একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত। তো আমরা যদি এটা চিত্রের মাধ্যমে যদি আমরা উপস্থাপন করি তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ছিল, এটা হচ্ছে ব্যাসার্ধ ছিল, সেই ব্যাসার্ধটা আমরা জানি না কত হবে, তবে বৃত্তের ব্যাস রয়েছে। তো বৃত্তের ব্যাসকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু 6 সেন্টিমিটার হবে, এখানে কিন্তু 6 সেন্টিমিটার হবে, এখানে 0 ছিল আর এখানে যদি আমি ধরি। আর বৃত্তচাপ, এখানে এই বৃত্তচাপ অর্থাৎ পরিধির অংশকে চাপ বলা হয়, আর এখানে হচ্ছে সেই চাপের দৈর্ঘ্যটা এস ছিল আর এটা হচ্ছে বি ছিল। আর এখানে থিটার মানটা কত, বৃত্তচাপটা এবি বৃত্তচাপটা কেন্দ্রে 60 ডিগ্রি কিন্তু কোণ তৈরি করে, এটা আমাদের ছিল। আর এখানে কিন্তু আমাদের কি করতে হবে, এই জায়গায় হচ্ছে চাপের দৈর্ঘ্য এস সমান কত বের করতে হবে। তো এখানে আমরা সরাসরি যদি আমরা সূত্রটা বসাই যে চাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান, তাহলে কত হবে, এটা যেহেতু বৃত্ত সংক্রান্ত এটা রেডিয়ানে প্রকাশ করতে হবে, তাহলে পাই আর থিটা ডিভাইডেড কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে পাই ছিল আর এর মান কত ছিল, 6 সেন্টিমিটার, আর থিটার মান ছিল 60 ডিগ্রি। আর যদি আমরা এটাকে কাটি তাহলে কিন্তু আমাদের কত হবে, 60 দিয়ে যদি 180 ডিগ্রি কাটি তাহলে 3 হবে, 3 দিয়ে যদি আমরা 6 কাটি তাহলে 3 দুগুণে 6 হবে, তাহলে কিন্তু আমাদের 2 পাই হবে। তাহলে 2 পাই সেন্টিমিটার আমাদের কিন্তু অ্যান্সার হবে। তারপরে যেটা ছিল এখানে 12 নম্বর অঙ্কটি ছিল একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:2 হলে বৃহত্তম কোণটি কত হবে, এটা নির্ণয় করো। তো আমরা যদি এটা একটা ত্রিভুজ ধরি তাহলে এখানে প্রথম যে বাহুটা ছিল সেটা আমরা যদি 1 বলি, আর দ্বিতীয় বাহু আমাদের কত ছিল, এখানে 2√2, আর তৃতীয় বাহুটা আমরা যদি এটা ধরি তাহলে আমাদের কত হবে একটু খেয়াল করি। তো এখানে এ বি সি ছিল, তাহলে আমি জানি না এখানে হচ্ছে প্রথম বাহু এবি, প্রথম বাহু কত, এখানে আমি ধরে নিলাম এবি, আর হচ্ছে দ্বিতীয় বাহু হচ্ছে কত, এখানে 2 × √2, আর হচ্ছে তৃতীয় বাহু এসি সমান কত হবে, 3 হবে। তো এখানে কোন দুইটা বর্গ করলে পারে আমাদের হচ্ছে, যেহেতু এখানে বাহুগুলোর অনুপাত আছে কিন্তু বাহুগুলোর সমষ্টির যোগ করে কত হবে এটা নাই, এই জন্য আমাদের কি করতে হবে, পিথাগোরাসের উপপাদ্য পরে কিনা মানে এটা আমাদের চেক করতে হবে। তো আমরা কিন্তু জানি যে এই লম্ব, এইটা ছিল হচ্ছে লম্ব আর এটা ছিল হচ্ছে ভূমি, লম্ব এবং ভূমির বর্গের যোগফল কিন্তু হবে অতিভুজের উপর, এটা ছিল হচ্ছে অতিভুজ, লম্ব এবং ভূমির উপর বর্গের যোগফল কিন্তু হবে হচ্ছে অতিভুজের উপর বর্গ। তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি যে লম্ব স্কয়ার প্লাস, আমরা একটু চেক করব যে লম্ব স্কয়ার প্লাস কত হবে, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কত ভূমির উপর স্কয়ার, তাহলে কত হয় সেটা আমরা একটু দেখবো। তাহলে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার, লম্বটা আমরা 1 ধরেছি তাহলে 1 এর উপর স্কয়ার, আর ভূমিটা ধরেছি কত 2 × √2 তার উপর কত স্কয়ার, তাহলে কিন্তু 1 স্কয়ার 1 হয়, আর এই দুইটা 2 এর উপর দিলে 4 হয়, আর স্কয়ার রুট করেছে কত 2 হয়, তাহলে 1 হলো আর 4 দুগুণে কত 8 হলো, তাহলে কিন্তু 9 হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় অতিভুজ যেটা ছিল, এই অতিভুজ ছিল কত 3, আর 3 এর উপর বর্গ করলে কিন্তু এই 9ই হয়, অর্থাৎ অতিভুজ যেটা ছিল আমরা বলতে পারি যে 9 সমান কিন্তু 3 স্কয়ার বলতে পারি। তাহলে কিন্তু অতিভুজ
অতিভুজের উপর কত স্কোয়ার। তাহলে আমরা দেখা যাচ্ছে যে এবিসি ত্রিভুজের ভিতরে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হবে কি অতিভুজ স্কোয়ার। অর্থাৎ তিনটা বর্গ করে এই বাহু এই বাহু এই বাহু তিনটা বর্গ করার পর যে দুইটা যোগ করলে তৃতীয়টার বর্গের সমান হবে, তাহলে ওই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজের ভিতর দেখা যাচ্ছে লম্ব এবং ভূমির যে অন্তর্ভুক্ত কোণটা ছিল এই কোণটা কিন্তু এরকম ততলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান যদি অতিভুজ স্কোয়ার হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এইটার বৃহত্তম কোণ অর্থাৎ লম্ব ভূমির অন্তর্ভুক্ত যে কোণটা ছিল সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় কোণ। আর অপর এ কোণ এবং সি কোণটা কিন্তু সূক্ষ্ম কোণ হবে। তাহলে এই আমাদের প্রশ্ন এসেছে যে বৃহত্তম কোণটি কত, তাহলে বৃহত্তম কোণটি হচ্ছে 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে অ্যান্সার ছিল তারপরে যে অঙ্কটি। এখানে 13 নম্বর অঙ্কটি ছিল 29 হতে 38 পর্যন্ত যে কোনো সংখ্যা ইচ্ছা মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত, এটা আমাদের বের করতে হবে। তো এখানে 29 থেকে 38 পর্যন্ত আমরা যদি বের করতে চাই যে 29 হতে 38 পর্যন্ত মোট সংখ্যা কয়টি রয়েছে আমরা একটু দেখবো। 38 পর্যন্ত যে সংখ্যাটা রয়েছে আর কি, তাহলে সেই সংখ্যাটা আমরা কিন্তু বের করতে পারি। মোট 10টি সংখ্যা রয়েছে 29 থেকে 38 পর্যন্ত। তাহলে 29, 31, 32, 33, 34, 35, 36, 37, 38 এখানে 29 সংখ্যাটা দেওয়া হয়েছে। তাহলে 29 পরে 30 থেকে ধরবো আর কি। 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38 এই মোট এইভাবে 10টি রয়েছে। অর্থাৎ 29 থেকে 38 পর্যন্ত 10টা সংখ্যা রয়েছে। তার মধ্যে আমরা কিন্তু বলতে পারি যে এই 29 থেকে 38 পর্যন্ত যে মোট 10টা অঙ্ক রয়েছে সংখ্যা রয়েছে, সেই 10টা সংখ্যার মধ্যে মৌলিক যে সংখ্যাটা রয়েছে সেটা মোট কয়টি রয়েছে আমরা হিসাব করলে যদি হিসাব করি বা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু 31, তারপরে হচ্ছে কত 37 আর হচ্ছে মানে 29 সহ, সরি 29টা সহ 29, 31 এবং 37 এই তিনটি সংখ্যা কিন্তু রয়েছে। তাহলে আমরা কিন্তু যেহেতু সম্ভাবনা চেয়েছে, তাহলে অনুকূল ঘটনা অর্থাৎ মৌলিক সংখ্যার অনুকূল ঘটনা, তাহলে আমরা পাবো কিন্তু অনুকূল ঘটনা অর্থাৎ মৌলিক সংখ্যার অনুকূল ঘটনা কিন্তু 1, 2, 3টি পাবো। আর মোট ঘটনা যেটা ছিল যে মোট ঘটনা কত, এখানে 10টি রয়েছে। অর্থাৎ 29 থেকে 38 পর্যন্ত টোটাল সংখ্যা রয়েছে 10টি। সুতরাং এখানে আমরা কিন্তু সম্ভাবনা লিখতে পারি যে সুতরাং মৌলিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনুকূল ঘটনা ডিভাইডেড হচ্ছে মোট ঘটনা। এটা ছিল আমাদের হচ্ছে অ্যান্সার। এখানে বলা হচ্ছে 14 নম্বর অঙ্কটি 0, 1, 2, 3, 4 অঙ্কগুলো দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। তো এখানে কিন্তু অঙ্ক রয়েছে হচ্ছে 5টি অঙ্ক রয়েছে। তাহলে প্রথমে শূন্য রেখে 0, 1, 2 আমরা হচ্ছে যদি একটা ছক করি তাহলে এরকম একটা ছক করতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 5টা ঘর লিখতে হবে, 1, 2, 3 এই হচ্ছে 4, 5। তো 0 প্রথমে রাখলাম, 1 রাখলাম, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এটা কিন্তু আমাদের এই 5 অঙ্কের একটা সংখ্যা হয়েছে। তো 5 অঙ্কের সংখ্যার জন্য যেহেতু সংখ্যা 5টি রয়েছে, তাহলে এই 5টি সংখ্যার জন্য কিন্তু আমাদের বিন্যাস সংখ্যা যদি আমরা লিখি তাহলে কিন্তু 5 ফ্যাক্টোরিয়াল পাবো। আর 5 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু কত 5, 4, 3, 2 কত 3, 2 কিন্তু 1 হবে। তাহলে এটা আমাদের গুণ করলে কিন্তু 120 হবে। আবার এখানে দেখা যাচ্ছে 5 অঙ্কের অর্থপূর্ণ কিন্তু হতে হবে। প্রশ্নটা কিন্তু বলেছে অর্থপূর্ণ, কিন্তু বলে নাই যে 5 অঙ্ক যেভাবে ইচ্ছে সেভাবে রাখো অর্থ ছাড়া, এটা কিন্তু বলা নাই। যদি এখানে আমরা 5 অঙ্ক এইভাবে যদি সাজাতাম, 5টা অঙ্ক যদি ব্যবহার করে এইভাবে সাজাতাম, তাহলে কিন্তু আমাদের কি হতো, এখানে এই 5 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এই 120 হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে শূন্যকে যদি আমি প্রথমে রাখি তাহলে কিন্তু অর্থপূর্ণ 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা কিন্তু পাওয়া যাবে না। কারণ 5 অঙ্ক হতে গেলে শূন্য আমাদের যদি প্রথমে রাখি তাহলে কিন্তু অর্থপূর্ণ হবে না, 5 অঙ্কের হবে না। কারণ প্রথমে শূন্যের কোনো দাম নাই। তাহলে যেহেতু প্রথমে শূন্যের কোনো দাম নাই, তাহলে আমাদের এখানে যে 4টি সংখ্যা রয়েছে, এখানে 1, তারপরে 2, এখানে 3, তারপরে 4, তাহলে এইটার যে 4টা সংখ্যা আমাদের হচ্ছে আছে 1 হতে 4 পর্যন্ত, তাহলে তার ফ্যাক্টোরিয়াল কত হবে, যে প্রথমে যদি আমি শূন্য দিতাম তাহলে শূন্য যেহেতু দাম নাই, তাহলে হয়ে গেল 4টা সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। তাহলে এটার মান কিন্তু আমরা কত 4, 3, 2 কিন্তু 1, আর এটা গুণ দিলে কত হবে 24 হবে। তাহলে এই নির্ণয় যে সংখ্যাটি হবে, নির্ণয় সংখ্যা কতগুলো গঠন করা যাবে সেটা হচ্ছে এই 120, এর মধ্যে আছে 5 অঙ্কের, টোটাল 5 অঙ্কের। আর এই শূন্যকে প্রথমে যদি রাখি তাহলে 4 অঙ্কের হয়ে যায়, আর ওইটা হচ্ছে টোটাল হচ্ছে কত 24। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হবে 96। এইটা ছিল আমাদের অ্যান্সার। তারপরে এখানে 15 নম্বর যে অঙ্কটি রয়েছে, a সমান x অ্যাপসিলন সাবস্ট্রেট x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 সমান 0 যদি হয় তবে এর সেটের মান কত সেটা বের করতে হবে। তো এখানে যে রাশিটা রয়েছে, মানে যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণটা আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে নিতে হবে
তো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5x মাইনাস কত 14 সমান কত হবে 0। এটা আমাদের মিডল টার্ম করতে হবে। তাহলে 7 দুগুণে কত হবে, এখানে 14 যদি বের করি যে 7 দুগুণে কত হবে 14 হবে। আর এই 7 থেকে 2 বাদ দিলে কিন্তু আমাদের কিন্তু 5 হয়, মিডল টার্ম আমাদের যেটা ছিল আর কি। তাহলে এখানে 7x প্লাস কত হবে 2x মাইনাস কত 14 সমান 0, বা এখানে যদি x কমন দিই তাহলে x মাইনাস 7, আর এখানে 2 কমন দিলে পরে 2 মাইনাস কত হবে 7 সমান কত হবে 0 হবে। তাহলে x মাইনাস কত 7 ইনটু কত হবে এখানে x প্লাস কত 2 সমান কত 0 হবে, বা এখানে x মাইনাস 7 সমান 0 আর এখানে x প্লাস 2 সমান কত হবে 0। তাহলে x সমান কত হবে মাইনাস আছে ওদিক পার করে দিলাম, আর এখানে এই প্লাস আছে ওদিক যায় কি হবে বিয়োগ হবে। কিন্তু এখানে আমার প্রশ্ন কিন্তু ছিল যে x আসলে তার মানে x হবে স্বাভাবিক সংখ্যা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই জন্য এটা কিন্তু আমাদের নট ইকুয়াল টু হবে। তাহলে এটা আমাদের কি হবে অ্যান্সার হবে, এটাই ছিল আমাদের এ সেটের কিন্তু মান ছিল। তো এই সেটটাকে কিন্তু এইভাবে লিখতে হবে, তখন এরকম কিন্তু অ্যান্সারে থাকতে পারে আর কি। এখানে 16 নম্বর অঙ্কটি রয়েছে 8 4 2 1 1/2 1/4 ডট 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 এরকম দেওয়া আছে। তো কোন সংখ্যাটি এখানে হচ্ছে পরে আসবে, মানে এর পরে 1/4 এর পরে আসবে এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা, তো এটা তো আসবেই না। তাহলে এই ক এবং গ এবং ঘ এর মধ্যে আসবে কিনা আমাদের এটা চেক করতে হবে। তো আমরা এইটা আসলে কি সংখ্যা ছিল সেটা আমরা একটু কিন্তু বের করতে পারি। তাহলে এটা একটা ছিল হচ্ছে কোন ধারা, সেটা আমাদের আগে বের করতে হবে। যে 4 থেকে 8 বাদ দিলে কিন্তু মাইনাস হচ্ছে 4 হয়, 2 থেকে এটা দিলে কিন্তু মাইনাস 2 হয়, আবার 1 থেকে 2 বাদ দিলে কিন্তু মাইনাস 1, তাহলে বিয়োগ ফলগুলো কিন্তু মেনে না, তাহলে এটা সমত ধারা হবে না। তবে আমরা এটা তাহলে কি করতে পারি 4 কে 2 দ্বারা 4 কে 8 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 4 কে 8 দ্বারা ভাগ করলে 4 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 1/2 হবে। আবার হচ্ছে কত এখানে হচ্ছে বলতে পারি যে 2 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 1/2 হবে। আবার কিন্তু এই 1 কে কি করতে পারি 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে এই অঙ্কটি একটি সমান্তর ধারা হবে, কি হবে সরি গুণোত্তর ধারা হবে। যেহেতু এটি গুণোত্তর ধারা হবে তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ কিন্তু আমরা দেওয়া আছে কত 8, আর এখানে আর সমান আমরা বলতে পারি 4/8 বা কত 1/2 আমরা বলতে পারি। এখন এটা কয়তম এর পরের সংখ্যাটা আমাদের চেয়েছে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6 এর পরে অর্থাৎ 7তম পদ কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে n এর মান যদি আমরা 7 ধরি তাহলে 7তম পদ কত হবে, আমরা জানি যে গুণোত্তর ধারার n-তম পদের যে সূত্রটা ছিল a r⁴n মাইনাস কত 1, তাহলে 7তম পদের যদি আমরা বের করতে বলে যে 7তম পদ তাহলে কত হবে ar⁴7 মাইনাস কত হবে 1 হবে। তাহলে ar⁴7 মাইনাস কত 1 যদি বলা হয় মানে 7 মাইনাস কত 7 মাইনাস বাংলাতে লিখতে হবে। তো 7 মাইনাস 1 যদি আমরা বলি তাহলে আমাদের কি করতে হবে, এখানে আর এই এ আর 1 থেকে 6 থেকে 7 থেকে 1 বাদ দিলে কিন্তু 6 হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এর মানটা কত ছিল, এর মানটা এখানে 8 ছিল, আর আর এর মানটা কত ছিল, আর এর মানটা ছিল হচ্ছে 1/2, তাহলে 1/2 দিলাম, আর এখানে কত 6 ছিল। তাহলে আমাদের এখানে 8 গুণন এখানে দেখা যাচ্ছে যে 1 এর উপর হচ্ছে 6 হবে, 2 এর উপর 6 হবে, তো 1 এর উপর 6 দিলাম, আর হচ্ছে 2 এর উপর 6, তো 2 এর উপর 6 মানে আমাদের কয়বার গুণ করতে হবে, এখানে কিন্তু 2 এর উপর 6 যদি আমরা গুণ দেই তাহলে এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 পাওয়ার, এখানে হচ্ছে 5 পাওয়ার, মানে এখানে কত এই হচ্ছে 6 পাওয়ার। দ্বিতীয় একের গুণের সময় পাওয়ার যেহেতু যোগ, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে 2 এর উপর 6 মানে কত ছিল, 2 এর উপর 6 মানে কিন্তু 6 বার গুণ করতে হবে 2। তাহলে আমাদের এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই তিনটা আমরা যদি বলি, আর এখানে থাকবে হচ্ছে কত 8 থাকবে, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 এর সাথে কিন্তু আমাদের এখানে কত হবে এই 2 গুণন 2 গুণন 2 যদি আমরা গুণ দেই তাহলে কিন্তু এটা কত হবে 8 হবে, অর্থাৎ 8টা কত হবে 64 হবে। তাহলে আমরা বলতে পারি যে 2 গুণন 1 কত 1/2 এর উপর 6 মানে আমরা কিন্তু বের করতে পারি কত এইভাবে 8টা কত 64 হবে। তাহলে 8 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি 8টা 64, তাহলে কিন্তু আমাদের কত হবে 1/8 হবে। তাহলে 1/8 কোথায় আছে, ক নাম্বার রয়েছে, এটাই হচ্ছে আমাদের, অর্থাৎ এই সংখ্যার পরে এই ক নাম্বারটা হবে অর্থাৎ এর পরের সংখ্যা।
এখানে বলা হচ্ছে 17 নম্বর, কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়, তাহলে 4 পাতা কত পয়সায় বিক্রি হবে? তো এখানে দেখা যাচ্ছে যে প্রতি পাতা, এখানে প্রতি পাতা মানে এক পাতা বিক্রি হয় কত? 21 পয়সায়, তাহলে 4 পাতা কত পয়সায় বিক্রি হবে? একদম সহজ একটা অঙ্ক। বলা হচ্ছে যে এই এক পাতা বিক্রি হয় কত? এক পাতা, প্রতি পাতা মানে এক পাতা, তাহলে এক পাতা বিক্রি হয়, আমরা বলতে পারি ঐকিক নিয়মে, এক পাতা বিক্রি হয় কত? 21 পয়সায়, 21 পয়সায়। সুতরাং আমাদের প্রশ্নে বলেছে 4 পাতা কত পয়সায় বিক্রি হয়, তাহলে 4 পাতা বিক্রি হয় 21 গুণন কত? 4 পয়সায়, তাহলে 4 একে 4, 4 দুগুণে কত? 8, এই 85 পয়সা, এটা ছিল অ্যান্সার। তারপরে এখানে 18 নম্বর অঙ্ক যেটা রয়েছে, কোন সংখ্যা নিম্নের শ্রেণীতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে? স্বল্প পরিমাণ মানে ছোট সংখ্যা আর কি, সবচেয়ে ছোট, স্বল্প মানে সবচেয়ে ছোট সংখ্যা উপস্থাপন করে। এখানে 7 আছে, 8 আছে, পয়েন্ট কত? 3 আছে, 0.31 আছে। তো এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে এখানে এই সংখ্যাটা কিন্তু সবচেয়ে ছোট, কারণ আমরা যদি এটা একটা ছোট থেকে বড় দিকে সাজাই তাহলে 0.31, 0.33, তারপরে হচ্ছে কত? 7 হবে, তারপরে কত? 8 হবে, তাহলে এটা কিন্তু সবচেয়ে ঊর্ধ্ব, আর এটা হচ্ছে সর্বনিম্ন। তো এখানে প্রশ্ন, কোন সংখ্যা নিম্নের শ্রেণীতে সবচেয়ে স্বল্প? নিম্নের শ্রেণীতে এটা হচ্ছে সবচেয়ে নিম্নের শ্রেণী, আর এটা হচ্ছে স্বল্প পরিমাণে উপস্থাপন করে। এটা হচ্ছে আমাদের কত? অ্যান্সার, অর্থাৎ ঘ নাম্বার হবে অ্যান্সার। এখানে বলা হচ্ছে যে যখন প্রতি ফুট দড়ি 10 টাকায় বিক্রি করা হয়, তবে 60 টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে? তো এখানে বলা হচ্ছে যে 10 টাকায় বিক্রি করা হয় প্রতি ফুট, এখানে 1 ফুটের দাম হচ্ছে কত? 10 টাকায়, 10 টাকা, তাহলে 60 টাকায় আমরা কত ফুট দড়ি ক্রয় করতে পারবো? তো আমরা হচ্ছে এই 10 টাকায় আমরা যদি বলি যে 10 টাকায় ক্রয় করা যায়, 10 টাকায় ক্রয় করা যায় কত? এখানে হচ্ছে 10 টাকায় ক্রয় করা যায় 1 ফুট। যেহেতু বিক্রি হয় তাহলে আমি ওটা কিনবো, কারণ এক দোকানদার বিক্রি করবে আর আমি কিনবো। তো এখানে প্রশ্ন কিন্তু বলেছে যে দোকানদার বিক্রি করে হচ্ছে প্রতি ফুট 10 টাকায় বিক্রি করে, এখানে কিন্তু বিক্রির কথা বলা হয়েছে, কিন্তু আমাকে ক্রয় করতে বলেছে। তাহলে আমি দোকানে গেলাম, দোকানদার বিক্রি করবে আর আমি ক্রয় করব, সে কথাটাই বলা আছে। তো দোকানদার বিক্রি করবে কিন্তু প্রতি ফুট হচ্ছে 10 টাকায়, আর আমাকে কিন্তু কিনতে হবে, তার মানে যে দোকানদার যেহেতু প্রতি ফুট 10 টাকা বিক্রি করবে, তাহলে আমাকেও কিন্তু কিনতে হবে 10 টাকায়, হচ্ছে প্রতি ফুটের দাম হচ্ছে 10 টাকাই কিনতে হবে। তো আমাকে 60 টাকা দেওয়া হয়েছে, তাহলে হচ্ছে 60 টাকায় আমি কত ফুট দড়ি কিনতে পারবো, সেটা আমার কিন্তু প্রশ্ন ছিল। তো এখানে আমরা কিন্তু বলতে পারি ওই দোকানদারের ওই কথাটাকে আমরা কিন্তু এইভাবে বলতে পারি যে 10 টাকায় ক্রয় করা যায় 1 ফুট, অতএব 1 টাকায় ক্রয় করা যায় কত হবে? 1 বাই কত? 10 ফুট হবে। সুতরাং আমার টাকা ছিল কত? 60 টাকা, তাহলে 60 টাকায় ক্রয় করা যায়, তাহলে কত হবে? 1 গুণন 60 ভাগ কত? 10, তাহলে 10 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হবে? 6 একে কত? কাটাকাটি করে 6 10 60, আর 6 একে কত? 6 ফুট। এটা ছিল আমাদের কত? অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।